সারা বিশ্বে। সেই কারণেই তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সেই সময় এর আগে যিনি সচিব ছিলেন এনআই খান সাহেব, তিনি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছেন যেখানে এই প্রকল্পটি গ্রহণ করার জন্য। তখন কিন্তু এই প্রকল্পটি লঞ্চ করার একটা সিদ্ধান্ত হয়। সেখানে দেখা গেল কি যে প্রথম ফেজে 15,000 ফ্রিল্যান্সার তৈরি করা হয়েছে, যাদেরকে এখন বলা হচ্ছে আইটি পেশাজীবী। জনগণ সরকার এই যে ফ্রিল্যান্স 15,000 যারা কথা বলছেন, কি ধরনের কাজ সাধারণত করে এবং কি পরিমাণ অর্থ উপার্জন করে? তো এই ফ্রিল্যান্সিং এর যে প্রথম যে লার্নিং আর্নিং প্রকল্পের অধীনে যে প্রথম ফেজে 15,000, দ্বিতীয় ফেজে 55,000 তৈরি করা হবে। সো এই যে 70,000 ফ্রিল্যান্সার তৈরি হবে প্রথম ভাগে, যে যারা তৈরি হয়েছে তাদের মধ্যে যারা কাজ করছে তারা যেমন আপনার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব পোর্টাল ডিজাইন, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে বাংলাদেশে আপনি যদি একটু আপনি অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশে যে সমস্ত মার্কেট প্লেসে কাজ করে সেই মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে ইল্যান্স ওডেক্স। সেই ইল্যান্স ওডেক্স একটা অন্যতম বড় মার্কেট প্লেস বাংলাদেশে। এছাড়া আরো আছে freelancer.com, jobjungle.com, এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো এইসব মার্কেট প্লেসে কিন্তু শুধুমাত্র ইল্যান্স ওডেক্সে এখন 4.5 লাখ কিন্তু নিবন্ধন করেছে বাংলাদেশি তরুণ তরুণীরা। যারা নিবন্ধন করে তার মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি তারা সক্রিয় ফ্রিল্যান্সার। তারা কিন্তু আয় করছে ঘরে বসে। এই যে পরিকল্পনাটা, যেটা আপনার আইএলও যেটা বলেছে যে মোট জনসংখ্যার 40% ঘরে বসে কাজ করবে, সেই ঘরে বসে কাজ করা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। সেই এখন দেখা যাচ্ছে আপনার ঘরে বসে 4.5 লক্ষের মধ্যে তার অর্ধেকেরও বেশি মানুষ এখন সক্রিয় ফ্রিল্যান্সার। অন্যান্য মার্কেট প্লেসেও কিন্তু নিবন্ধন করেছে, তাতেও কিন্তু দিয়ে এখন প্রায় 7 লক্ষ ফ্রিল্যান্সার এখন বিভিন্ন মার্কেট প্লেসে নিবন্ধন করেছে। তার মধ্যে হয়তো 50%-এর ঊর্ধ্বে হলো সক্রিয় ফ্রিল্যান্সার। এইসব সক্রিয় ফ্রিল্যান্সাররা কাজ করছে বলেই কিন্তু এখন আপনি দেখেন যে ওডেক্স এবং ইল্যান্স যে মার্কেট প্লেস, এই দুটি মার্কেট প্লেস একীভূত হওয়ার আগে ওডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। থার্ড পজিশনে বাংলাদেশ চলে আসছিল আউটসোর্সিং এর কাজ করে অর্থ আয়ের জন্য। আর এখন ইল্যান্স এবং ওডেক্স একীভূত হওয়ার পরে এখন 7ম স্থানে বাংলাদেশের স্থান। এবং ইল্যান্স ওডেক্সে বাংলাদেশ এখন 21 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে 2012-তে। এবারে আশা করছে 30 মিলিয়ন ক্রস করবে। এটা শুধু হয়তো কোনো খবরই রাখে না ইল্যান্স ওডেক্সে। এবং অন্যান্য যে মার্কেট প্লেস গুলো যদি আপনি ধরেন, এই ফিসক্যাল ইয়ারে সেটা 50 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে বেসিস। আচ্ছা, এখন এই কাজটি করার জন্য কি ধরনের অভিজ্ঞতা বা সাধারণ মানুষ যে প্রশ্নটি আমাদের বারবার করেন যে ঘরে বসে আর্নিং এন্ড লার্নিং এর প্রশিক্ষণ নিয়েছি, কিন্তু প্রশিক্ষণ করার পর কাজ করে সেই টাকা হাতে কিভাবে পাবো, এটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, টাকা প্রেরণের ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু যে সমস্যাটা ছিল, এখন আমার মনে হয় এই টাকা পাওয়ার ব্যাপারে বা টাকা পাচ্ছি না এরকম অভিযোগটা খুব একটা শুনবেন না। তার কারণ হলো ইল্যান্স ওডেক যে মার্কেট প্লেস, তাদের এখানে যে সমস্ত কাজ আসছে সারা বিশ্বে কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে একমাত্র যুক্তরাষ্ট্রেই কিন্তু 50,000 বিলিয়ন ডলারের তাদের আছে, কাজ আছে। সেই সমস্ত কাজ কিন্তু এখানে চলে। 422 বিলিয়ন ডলারের কিন্তু মার্কেট রয়েছে, স্টাফিং মার্কেট যেটাকে বলা হয়। সেখান থেকে মাত্র 10 বিলিয়ন ডলার মার্কেটে এসেছে। সেই 10 বিলিয়ন ডলার নিয়েই কিন্তু কাজকর্ম যা হচ্ছে, সেই টাকাটা কিন্তু প্রেরণের ক্ষেত্রে যেমন ইল্যান্স ওডেক্স তারা নিজেরাই কিন্তু ব্যবস্থা করে দিয়েছে। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন, কত সহজভাবে পাবেন, সেই ব্যবস্থাটি কিন্তু তারা নিজেরাই সেই উদ্যোগটা নিয়ে তারা তৈরি করে দিয়েছে। তাদের এখানে যারা কাজ করে তাদের টাকাটা কিন্তু তারা সঙ্গে সঙ্গেই পেয়ে যায়। সুতরাং এখন আর এই অভিযোগটা কিন্তু এখন আর নাই। যে সমস্ত মার্কেট প্লেস আছে তারাই সেই উদ্যোগটা নিয়ে সেই মার্কেটে। এখন যে পেপলের যে বিষয়টা বলা হয়ে থাকে, যে পেপল আসলে হয়তো সেটা ভালো, পেপলের জন্য হয়তো এই আমাদের এই সমস্ত দেশগুলোতে দেখা যায় তাদের জন্য মার্কেটটা হয়তো ছোট বলে তারা এখন আসছে না। এই মার্কেট যখন আরো এক্সপান্ড হবে তখন হয়তো পেপল আসলে এই যে পেমেন্ট গেটওয়ে যে বিষয়টা, যে এটা কিন্তু আরো সহজ হয়ে যাবে তখন।
তখন আর এই সমস্যা হবে না। জনাব অজিত সরকার, আপনার এই বইতেই আছে যে এমন কিছু অভিজ্ঞতা কেস স্টাডি হিসেবে আপনি দিয়েছেন যে যারা মানে এক সময় প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতো, কোনো কর্মসংস্থান ছিল না, এখন তারা কিন্তু বেশ সক্ষম এবং উপার্জন করছে, এরকম একটি দিক। এবং আউটসোর্সিং এ নারীদের অবদানটা কি, আসলে তারা কি সমানতালে এগিয়ে আসছে, কি আপনি চিত্র দেখেছেন? আসলে যে কোনো কাজ করতে গেলে সরকারের যে উদ্যোগটা থাকতে হবে সেটা হলো মানুষের জন্য সুযোগ তৈরি করা দেওয়া। ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি যখন শুরু হয় তখন কিন্তু সেই সুযোগটা তৈরির কিছু উদ্যোগটাই সুযোগ তৈরির বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই কল্পনারই কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখতে পাচ্ছি। এর ফলে ফ্রিল্যান্সার তো সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটি প্রকল্প রয়েছে যেখানে বাড়ি বসে বড় লোক যে কর্মসূচিটা, সেটা কিন্তু নারী ফ্রিল্যান্সার তৈরি করার জন্যই সেটা সেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে 70% নারীকে অন্তত এনশিওর করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটি উদ্যোগ আমি যে প্রকল্পে কাজ করছি যে লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স, সেখানেও কিন্তু এই এটার যে ডিপিপিতে কিন্তু আছে, বা বিশ্ব ব্যাংকও কিন্তু এনকারেজ করতেছে অ্যাটলিস্ট 30% নারী আপনাদেরকে এনশিওর করতে হবে যাতে প্রশিক্ষণটা গ্রহণ করে। এই প্রকল্পে কিন্তু যেগুলো হচ্ছে হাই এন্ডের প্রশিক্ষণ, অনেক উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বিশ্বমানের প্রশিক্ষণ। হ্যাঁ, এবং এই প্রশিক্ষণে আপনি দেখেন যে এবারে আমাদের যে এই লিভারেজিং আইসিটিতে দ্বিতীয় ব্যাচের যে 120 জন প্রশিক্ষণ নিচ্ছে, সেখানে কিন্তু একদম 50% নারীকে স্থান পেয়েছে। তারা কিন্তু অনলাইনে কম্পিটিটিভ এক্সাম দিয়েই কিন্তু তারা স্থান পেয়েছে এবং এটা রেজাল্টও কিন্তু বেশ ভালো। প্রথম ব্যাচে যে 148 জন প্রশিক্ষণ নিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে এই ভালো প্রশিক্ষণ বা উন্নত মানের বিশ্বমানের প্রশিক্ষণ যদি দেওয়া হয় তাহলে কিন্তু এদের চাহিদা আছে। হ্যাঁ, এবং জব ফেয়ার যখন করা হলো, জব ফেয়ারে দেখা যাচ্ছে যে প্রায় 110 জনের চাকরি হয়ে গেছে, বাকিরা তারা উদ্যোক্তা হতে চায়, তারা চাকরি করতে চায় না। হ্যাঁ, ফলে ভালো প্রশিক্ষণ দিলে কিন্তু সেখানে, ফলে এই যে আউটসোর্সিং বলেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং যেটাই বলুন, এটা কিন্তু আত্মনির্ভরশীল মানুষ তৈরিতে সহায়তা করে। হ্যাঁ, যেটা আপনার আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চেয়েছিলেন যে উনি শুধু একটি জাতি রাষ্ট্রই উপহার দেননি, এর সাথে সাথে চেয়েছিলেন এদেশের মানুষ আত্মনির্ভরশীল হয়ে উঠবে। সেই আত্মনির্ভরশীলতার কিন্তু সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এই লার্নিং আর্নিং প্রকল্প। এটি তো গেল দেশের ভিতরে প্রত্যন্ত অঞ্চলের একটি চিত্র, যেটি আপনি আপনার বইতে বলেছেন। পাশাপাশি জনাব অজিত সরকার, বিশ্বব্যাপী বাংলাদেশের যারা আইসিটি সেক্টরে আছেন তাদের কি অবস্থা, এবং গুরুত্বপূর্ণ পদগুলিতে বাংলাদেশের যখন প্রতিনিধিরা নির্বাচিত হন সেটিও একটা গুরুত্বপূর্ণ দিক। আবার বিশ্বব্যাপী প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারাও কিন্তু আইসিটি এবং ডিজিটাল বিষয়টি নিয়ে বেশ সম্মানের সাথে কাজ করছে। তো এরকম কোন চিত্র কি আপনার চোখে ধরা পড়েছে? না, আপনি ঠিকই বলেছেন যে বিশ্বে আপনার বিভিন্ন সংস্থায়, বিশেষ করে আইসিটি নিয়ে যারা কাজ করে, সেখানে জাতিসংঘের একটি লক্ষ্য আছে। কিন্তু জাতিসংঘ সারা বিশ্বেই চাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে ডিজিটাল ডিভাইডটা কমে আনা। বিশেষ করে উন্নয়নশীল যে সমস্ত দেশে দেখা গেল যে উন্নত দেশগুলো তথ্য প্রযুক্তির ব্যবহার করবে আর উন্নয়নশীল দেশগুলোতে এটা কম ব্যবহার হবে, সেটা তো হতে পারে, তখন তো ডিজিটাল ডিভাইড তৈরি হয়। হ্যাঁ, সে কারণে কিন্তু জাতিসংঘই কিন্তু প্রমোট করছে যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আপনার এই ডিজিটাল ডিভাইডটা কমে আনা। যে কারণে আপনি দেখেন যে আমাদের দেশে কিন্তু ওই স্বাস্থ্য খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করলে কিন্তু মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে আপনি সাউথ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এবারও কিন্তু তিনি একটি পুরস্কার পেয়েছেন, সেটা সাউথ ভিশনারি অ্যাওয়ার্ড, যেটা সজীব ওয়াজেদ জয় 22শে নভেম্বর যেটা গ্রহণ করলেন। অর্থাৎ তথ্য প্রযুক্তিতে আমরা কিন্তু আমাদের তারুণ্যের কিন্তু মেধা রয়েছে। হ্যাঁ, এই তারুণ্যের মেধা কিন্তু বিদেশে এবং বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে তথ্য প্রযুক্তি খাতে বা বিভিন্ন সেক্টরের কাছে, তারাও কিন্তু এই মেধার স্বাক্ষর রাখছে। এবং গতকালই বোধহয় আপনি দেখেছেন যে জাতিসংঘের একটি সংস্থা, এই যে আইসিডিডিআরবির যিনি আমাদের আছেন, তাকে টেকনোলজি বিষয়ক সেখানে একটি কাউন্সিলের একটা মেম্বার করেছে সেখানে। সুতরাং আমাদের তারুণ্যের মেধাটাকে কাজে লাগানোর
কিন্তু উদ্যোগগুলো নিতে হবে। অর্থাৎ তারুণ্য আমাদের কিন্তু তারুণ্য আপনাকে এই প্রসঙ্গক্রমে আমি কিন্তু একটা কথা এখানে না বলেই পারছি না। আপনি এই যে অতি সম্প্রতি এই যে 11ই নভেম্বর জাতিসংঘের যেটা ইউএনএফপি এর একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে, সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে 10 থেকে 24 বছর বয়সী যে তরুণ তাদের সংখ্যা হলো 4.5 কোটি। হ্যাঁ, আর যদি 10 থেকে 24 আর যদি আপনি 25 থেকে 40 বছর বয়সীদের যদি আপনি যুবা বয়সী ধরেন, তাহলে বাংলাদেশে যুবা বয়সী মানুষের সংখ্যা হলো 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ হ্যাঁ, এই তরুণদেরকে কাজে লাগানোর জন্যই কিন্তু আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এখন আরেকটা আপনার সিআইএ দা ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, তারা কিন্তু একটা পরিসংখ্যানে বলেছে, তাদের যে একটা প্রতিবেদন প্রকাশিত, তারা বলছে যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা জনসংখ্যা তাত্ত্বিক বোনাসে রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, এই যে জনসংখ্যা তাত্ত্বিক যে বোনাসটা, এই বোনাসটা কিন্তু কাজে লাগিয়েছিল আপনি যদি 60-এর দশকে পূর্ব এশিয়ার দেশগুলো, আপনি এটা তো নিশ্চয়ই আপনার জানা আছে, 60-এর দশকে পূর্ব এশিয়ার দেশগুলো যারা টাইগার অর্থনীতির দেশ, তারা কিন্তু এই পপুলেশন, চীন, জাপান, মালয়েশিয়া ইতিমধ্যে কাজে লাগিয়েছে। তারা কিন্তু চীন, জাপান, বাংলাদেশ কিন্তু 2012 সালে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে প্রবেশ করেছে। আগামী 2 দশক এবং আরো হয়তো তারপরেও আরো দীর্ঘদিন হয়তো, মানে 1945 সাল পর্যন্ত, 2045 সাল পর্যন্ত কিন্তু এটা থাকবে। এখন এই যে মেধাবী তরুণ যারা ইতিপূর্বে আমরা দেখেছি, তারা কিন্তু অনেক ইতিহাস সৃষ্টি করেছে। হ্যাঁ, আপনার আমি যদি রাজনীতির বিষয়ে ধরি, গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে সব বিষয়ে, এবং কর্মক্ষেত্রেও কিন্তু তাদের অনেক মেধার স্বাক্ষর আছে। অনেক তারুণ্যের জয়গাথা, এরা কিন্তু অনেক কৃতিত্বে অর্জনে এদের তারুণ্যের জয়গাথা, অনেক কাহিনী আছে, সেটা আমরা জানি। সুতরাং এই তরুণদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্যই সমস্ত কর্মসূচিগুলো নির্ধারণ করতে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ একটি প্রশ্ন দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। সেটি হচ্ছে যে এখনো অনেক অঞ্চল বাংলাদেশের এই ডিজিটাল সেবার আওতার বাইরে। তো অতি দ্রুত কত বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ডিজিটাল সেবার মানসম্পন্নভাবে পৌঁছবে, এমন আশাবাদ কি আপনি রাখতে পারেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে? আমি আসলে এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে আমার সম্পৃক্ত থাকায় আমি এই বিষয়টা, সরকারের যে পরিকল্পনার মধ্যে রয়েছে যে ফাইবার অপটিক যে কেবল লাইনগুলো, সেগুলো কিন্তু আপনার ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করার একটি পরিকল্পনা রয়েছে। হয়তো আগামী 2 বছর বা আরো কিছু হয়তো বেশি সময়ের মধ্যে দেখা যাবে ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক লাইন যদি আপনার চলে যায়, তখন কি হবে, বাংলাদেশে কিন্তু একটা রেভলিউশন তৈরি হবে। যেখানে ইন্টারনেট এখনো পর্যন্ত কিন্তু ইন্টারনেট স্পিড নিয়ে প্রশ্ন তোলা হয়, তার কারণ ইন্টারনেট স্পিডের সেই গতিটা এখনো সেইভাবে অনেক জায়গায় নিশ্চিত করা হয় না, তার মধ্য দিয়েও কিন্তু মানুষ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আর সেই যদি কেবল লাইনটা যদি চলে যায়, অপটিক্যাল ফাইবার কেবল লাইনটা, সেটা যদি চলে যায়, তখন কিন্তু ইন্টারনেট স্পিড বাড়বে। আর সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে যে 1 লক্ষ ওয়াইফাই হটস্পট করবে। হ্যাঁ, সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়াইফাই হটস্পট থাকবে, হাট বাজার বিভিন্ন জায়গায় ওয়াইফাই হটস্পট থাকবে। মানুষ কিন্তু তখন যে কোনো স্থানে বসেই কিন্তু, কাছাকাছি স্থানে বসেই কিন্তু তার এই সুবিধাটা, ইন্টারনেটের সুবিধাটা কাজে লাগাতে পারবে। আর যেহেতু আগামী কিন্তু 1 দশকের মধ্যে প্রায় 50 ট্রিলিয়ন ক্ষুদ্র যন্ত্রের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকবে। ফলে প্রযুক্তি, আজকে আপনি যে প্রযুক্তি দেখছেন নতুন, আগামী দিনে কিন্তু সেই প্রযুক্তি পুরানো হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রযুক্তির যে এই যে ডেভেলপমেন্টটা, প্রযুক্তি যে প্রতিদিনই নিত্য নতুন পরিবর্তন হয়ে, অর্থাৎ আগামীতে 1 দশকে 50 ট্রিলিয়ন ক্ষুদ্র যন্ত্রের মধ্যে আপনার ইন্টারনেট কানেকশন থাকবে। তখন আপনি চিন্তা করেন যে কি অবস্থা, বিশ্বের অবস্থা দাঁড়াবে, বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ যদি সেই নিশ্চিত করতে পারে যে ইন্টারনেট ব্যান্ডউইথ যেটা, যে স্পিডটা, তাহলে বাংলাদেশও কিন্তু এগিয়ে যাবে। আর যেহেতু বাংলাদেশে কিন্তু সেই দক্ষ মানব সম্পদ রয়েছে, তরুণেরা রয়েছে, এই তরুণদেরকে টার্গেট করেই কিন্তু কর্মসূচি নির্ধারিত করতে হবে। তাহলেই কিন্তু, আমি এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি যে বিল গেটস কে তো আপনি জানেন, যে বিল গেটস তথ্য প্রযুক্তির অন্যতম একজন দিকপাল। তিনি কিন্তু একটি কথা বলেছেন যে বাই 2035 there will be almost no poor countries in the world. 2035 সালের মধ্যে দারিদ্র্য মুক্ত পৃথিবী গড়ে উঠবে।
সেই দারিদ্র মুক্ত পৃথিবী গড়ে তোলায় যেটা যারা তিনটি বিষয়ে ভূমিকা রাখবে। নাম্বার ওয়ান হচ্ছে ডিজিটাল রেভলিউশন, নাম্বার 2 হলো ভ্যাকসিন, আর নাম্বার 3 হলো উন্নত বীজের উদ্ভাবন। আর এই তিনটার মধ্যে প্রধান ভূমিকা পালন করবে ডিজিটাল রেভলিউশন। সেই ডিজিটাল রেভলিউশন শুরু করে বাংলাদেশ এখন রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু হয়েছে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে বাংলাদেশ। এবং এই এবং বাংলাদেশের টার্গেট হলো সে 2035 না 2021 সালের মধ্যে কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। হ্যাঁ, তার মানে বাংলাদেশ তারও অনেক আগেই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর যারা নিয়মিত দেখেন, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1:15 আমরা এই লাঞ্চ নিয়ে হাজির হই। আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের যেতে যেতে